समस्त महानुभावকে আমি আমার প্রণাম জানিয়ে আজকে এই পূর্ণ দিনে যে মহামানবের আবির্ভাব, যার সম্পর্কে আমরা, যার জীবন, যার সংগ্রাম, সে নিয়ে আমরা এত আলোচনা হয়ে গেছে যে নতুন করে বিশেষ কিছু বলার নেই। সামাজিক সদ্ভাবনার বিষয়ও এসেছে যে যার পক্ষ থেকে এই কার্যক্রম হচ্ছে। এই সমাজ আমরা মানে 134তম, এটা বোধ হয় 134তম জন্মদিনে আমরা এই কার্যক্রম করছি। 1891 14 এপ্রিল ওনার আবির্ভাব হয়েছিল। সবচেয়ে বড় কথা যে সমাজে আমরা যে সমাজে জন্মেছি, এই সনাতন হিন্দু সমাজ, হাজার হাজার বছরের সমাজ, সেই সমাজে এভাবে কি করে কুপ্রথা কুরীতি এলো জানা নেই। কারণ আমরা যদি প্রাচীন ইতিহাস দেখি, বিদুরের কথা থেকে মহাভারতের যুগ বা তার আগের যুগ, তারপরেও রামায়ণের যুগেও আমরা দেখবো যে ভগবান শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কীভাবে গুহকে বুকে জড়িয়েছেন, শবরীকে কীভাবে, শবরীকে সেই এটো কুল কীভাবে খেয়েছেন, আনন্দের সঙ্গে খেয়েছেন। আর সমস্ত মানে হনুমান এবং অন্যান্য যারা সৈন্য তৈরি করে কীভাবে আর সেই রাক্ষসরাজ রাবণকে বধ করেছে। সেই অর্থে রাবণ কিন্তু উচ্চবর্ণের লোক ছিলেন। আজকাল অন্যরকম দেখানো হয়, রাবণ কিন্তু উচ্চবর্ণের লোক ছিলেন, তার পিতা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি রামচন্দ্র আর সেই দুরাচারী রাবণকে বধ করেছিলেন। তো আমরা সংগ্রামের কথা শুনে নিয়েছি। সবচেয়ে বড় যে প্রমাণ যে এই যে ভাবনা সমাজের মধ্যে এসেছে, সমাজের মধ্যে এই অস্পৃশ্যতা, জাতপাতের বিষয় এসেছে, এটা প্রাচীনকাল থেকে ছিল না। বিশেষ করে হাজার বছরের পরাধীনতা বা তার আগেও কিছু শুরু হয়েছে দুর্বলতা, যার জন্য পরাধীনতা হয়তো এসেছে। এই সামাজিক আসাম্য তৈরি হচ্ছিল বলেই। তার আগে সব সমাজ সংগঠিত ছিল, সমাজ এক জায়গায় ছিল। তো সেই যে অবস্থা, সেই অবস্থাকে আমি একটা বলতে পারি যে একটা দেহ, একটা দেহের শরীরের এক একটা অংশের এক এক রকম কাজ আছে। মানে ভগবান শ্রীকৃষ্ণ সেরকম বলছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্টা গুণ কর্ম বিভাগ আছে, জন্মজাত নন, বিভিন্ন কাজে। আজকে যে তথাকথিত এরকম কোনো খেলা সমাজেরই হন বা অন্য কোনো সমাজের হন, তিনি যদি অধ্যাপক হন, তিনি অধ্যাপনা করছেন, শিক্ষকতা করছেন, তাকে কি বলবো আমরা? এটা তো ব্রাহ্মণের কাজ, তিনি ব্রাহ্মণ নন। আজকেও আমরা যদি এরকম ভাবি মেধা কোনো জায়গায় আছে, আমরা দেখলাম কি অবস্থায় ওরা, মানে ওনাকে একসঙ্গে জল খাবে না, এক পাত্র থেকে জল খেতে দেবে না, এরকম অবস্থায় শিক্ষকতা করেছে, ছাত্র অবস্থায় থেকেছেন। সেই সময় কিন্তু আবার একজন মহানুভব তাকে ভালোবেসে নিজের উপাধিটা পর্যন্ত, আম্বেদকর উপাধি পর্যন্ত তিনি নিজে দিয়েছেন এক শিক্ষক। আমরা দেখেছি বড়লার রাজা মহারাজ তাকে তার এখানকার শিক্ষা গ্র্যাজুয়েশন পর্যন্ত এবং কলম্বিয়াতে MA বিভিন্ন বিষয় এবং ল, ব্যারিস্টার অফ ল পড়া এবং ডক্টরেট করা, সমস্ত কিছু। তো মানে কী ধরনের পেয়েছিলেন, আর সেরকম মানুষকেও কীভাবে সংগ্রাম করতে হয়েছে। তো এই সমরস সমাজ তৈরি করা, এটাও আমাদের এই মানে সামাজিক সদ্ভাবনার একটা কাজ। অবশ্যই পুরো সমাজের মধ্যে এই সদ্ভাব তৈরি হোক, সমাজ সমরস হোক, সমাজ একটা দেহ। একটা ভাবুন তো, পায়ে একটা কাটা ফুটেছে, চোখে কি এসে গেল? চোখ কেন, চোখ দিয়ে কেন জল বেরিয়ে আসে? সারা শরীরে কেন যন্ত্রণা হয়? সমস্ত শরীর ওই কাটাকে বের করে না দেওয়া পর্যন্ত যেন শান্তি পায়। সেই ছোটবেলা একটা গল্প আমরা পড়েছিলাম, শুনতাম যে একবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গদের মনে হলো যে ওই যে একটা শরীরের অংশ আছে না, পেট, সে শুধু খায় দায় আর ভুড়ি বাগায়, সে শুধু ঘুমোয়। আর আমরা সবাই কেটে কেটে করি, হাত বলছি সারাক্ষণ আমি কাজ করছি, পা বলছে আমি নিয়ে যাচ্ছি, চোখ বলছে আমি দেখছি, কান বলছে আমি শুনছি, কি কাজ করতে হবে শুনে নিচ্ছি, সেই কাজ করছি। তো সমস্ত কিছু আমরা করি, এমনকি হাত বলছে খাওয়ার কাজ পর্যন্ত আমি করছি, জিভ সবাই বলছে আমরাই করছি।
আর পেট কোনো কিছু করে না। তো ঠিক হলো, ঠিক আছে, আজকে বন্ধ হয়ে যাবে স্ট্রাইক, আমরা কেউ কিচ্ছু কাজ করবো না। কেউ কাজ করা বন্ধ করে দিল। শরীর সেই ভোরবেলা উঠে, ভোর থেকে মানে বন্ধ হয়েছে, তো শরীর শুয়ে আছে। তো এরকম থাকতে 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 সমস্ত শরীরই তো দুর্বল হচ্ছে। তো অনেকক্ষণ হাত একভাবে থাকায় হাতের মনে হচ্ছে একটু হারিয়ে দেখি, তো হাত একটু তুলবার চেষ্টা করছে, থরথর করে কেঁপে পড়ে যাচ্ছে। চোখ খোলবার চেষ্টা করছে, চোখ খুলতে পারছে না। মাথাটা তোলবার চেষ্টা করছে, আবার ঘুরে পড়ে যাচ্ছে। তখন শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বুঝলো যে কাউকে জব্দ করে কিছু হবে না, এই পুরো শরীরটা একটাই শরীর। তো সর্বং খল্লিদম ব্রহ্ম, সব কিছুতে ব্রহ্ম আছেন। অন্ততপক্ষে হিন্দু সমাজ, সনাতন সমাজ এভাবেই দেখে, সমস্ত বস্তুর মধ্যে ব্রহ্ম আছে, সমস্ত কিছুর মধ্যে সেই অনন্ত শক্তির খেলা আছে। তো সেই সমাজ, সমস্ত সমাজকে এক জায়গায় আনা। আমরা দেখেছি যে এই দূরে সরে যাওয়ার জন্য এই সমস্ত সমাজের ক্ষেত্রে বনে যারা থাকেন, পাহাড়ে যারা থাকেন, তাদেরকে বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদেরকে ধর্মান্তরণ করেছে, তাদের আর খ্রিস্টান করেছে। এবং কীভাবে করেছে, যে তার সাথে সাথে তার শুধু উপাসনা পদ্ধতির পরিবর্তন হয়নি, তার মানসিকতার পরিবর্তন হয়েছে, দেশান্তর হয়ে গেছে। তাই ইংল্যান্ডের মতো নাগাল্যান্ড হয়েছে। আর বড় বড় পোস্টার পড়তো, ইন্ডিয়ান ডগস গো আউট ফ্রম নাগাল্যান্ড। এরকম আমরা জানি উড়িষ্যার মালকানগিরি বিভিন্ন জায়গায়ও দেখেছি। তো এইভাবেই হয়েছে, তাই ধীরে ধীরে সমাজ জাগতে শুরু করেছে। আজকে বিষয়টা এলো, তো সবচেয়ে বড় কথা এই যে পিছিয়ে পড়া আজও যে সমাজ, সেখানে সবচেয়ে বড় প্রয়োজন, আমি দীনেশজির সঙ্গে একমত। দীনেশজির আগেও একটা কার্যক্রমে বা ব্যারাকপুরে বলেছিলেন, আমি ছিলাম সেখানে, যে শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন আছে। স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো যদি ঠিক হয়, তার থাকার ব্যবস্থার যদি একটু উন্নতি হয়, তাহলে বড় কিছু হয়ে যাবে, সমাজ পুরো পাল্টে যাবে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যেমন সদ্ভাবনা একটা বিষয় আছে, এরকমই একটি বিষয় আছে সেবা বিভাগ। আর তাকে বলা হয়েছে, এখন সামর্থ্য বাংলায় সেবা বিভাগের অত হয়নি, যে সেবা বসতি বা সেবা বস্তি, অর্থাৎ এই ধরনের যেখানে প্রয়োজন, যারা সমাজ থেকে দূরে থাকছে, যাদেরকে মানে সমাজ দূরে সরিয়ে রেখেছে, যাদের মধ্যে শিক্ষা আসছে না, নেশা ইত্যাদি সব কিছুতে ডুবে আছে সেই যুব সমাজ, সেখানে গিয়ে কাজ করতে হবে। সেখানে কাজের জন্য আমি বলেছিলাম সেবা বিভাগের সঙ্গে কথা বলুন, ওখানকার স্থানীয় হবে। তো ধীরে ধীরে সেই কাজটা শুরু হয়েছে। এই কলকাতাতেও কিছু শুরু হয়েছে, কলকাতা মহানগরেও এরকম, বিশেষ করে শহর এলাকাতেই এরকম বস্তিগুলো রয়েছে। তো সেখানে কিছু কাজ আর সেখানে করা, তার সাথে সাথে এই সামাজিক সদ্ভাবনা, এই ভাবনা, সবাই আমরা এক জায়গায় আসা, মত বিনিময়। আর আম্বেদকরজির যে স্বপ্ন, একটা সমরস সমাজ তৈরি করা, আর তার কাজ আমরা সকলে মিলে করি। আর একটা সমৃদ্ধ ভারত, সংঘবদ্ধ ভারত, শক্তিশালী ভারত তৈরি হোক আমাদের সবার প্রচেষ্টায়, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই পুণ্যতিথিতে আমরা সামাজিক সদ্ভাবনার যে কার্যক্রম রেখেছি, তাতে আমাকে বলতে বলা হয়েছে। তো আমি মাননীয় সভাপতি বকুলদা এবং আমাদের সংঘচালক জয়ন্তদা, তাদের বক্তব্য হয়ে গেছে। আর পূজ্যপাদ স্বামীজিও বলেছেন, আপনারাও সবাই বলেছেন। আর তার জন্য আমার মনে হয় যে সভাপতির ভাষণের পর তো আর তো কিছু বলার থাকে না। সভাপতি বলে দিয়েছেন মানে সবার শেষ হয়ে যায়। তো না, আমরা এটা বলেছিলাম যে সভাপতি আগে বলবেন। তো কিন্তু বিশ্বনাথদা বলেছেন, সঞ্চালক বলেছে, তো তাদের আদেশ আমাকে মানা দরকার। আমরা আজকের যে এই আয়োজনে, আমরা আমাদের আয়োজনে মধ্যে আমি যা দেখলাম সেটা হচ্ছে সার্থক। আমরা যে মনোভাব ব্যক্ত করলাম, বিশেষ করে একটু আগেই আমাদের যিনি আমাদের বললেন, বিশেষ করে প্রদীপদা কিংবা আমাদের এখানে বকুলদা তো বলেছেনই, কালীচরণদা যিনি অযোধ্যায় নিজে গিয়েছিলেন তার অনুভব কথা বলেছেন। এবং তারপরে আর খুব বেশি বলার থাকে না।
সমীরদার তিনি বই রচনা করেছেন, আম্বেদকরের কথা তুলে ধরেছেন। তো সেই জন্য সেই বইও আমাদের কাছে পাথেয় হবে। আমাদের সদ্ভাবনার বিশ্বনাথদা সঞ্চালক তিনি অনেক কথা বলে দিয়েছেন, রবিদা বলেছেন, এবং এখানে যারা এসছেন দীনেশদা তো অনেক দিন থেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। সেই জন্য আমরা একটাই আমাদের এখানে আর মহান কথা নিয়ে যাব, সেটা হচ্ছে জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক মহান। আমি কোথায় জন্মেছি এটা নয়, আমার কর্ম মহান হবে, এইরকম একটা মহান আর চিন্তা আমাদের দেশের মনীষীরাই রেখেছেন। সেই জন্য আমি আজকের সবাইকে আজকের এই নববর্ষ আর তার শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আজকের যিনি আমাদের এই শতাব্দীতে, আজকের এই শতাব্দীতে আধুনিক যুগে ডিজিটাল ইন্ডিয়াতে যিনি আমরা বলতে পারি যিনি একজন নক্ষত্র, তার যে জীবন আমরা আলোচনা করলাম তার মধ্যে অনেকগুলি প্রসঙ্গ এসে গেছে, সেই জন্য আর কিছু বলার নেই। কারণ এই শতাব্দীতে এক শ্রেষ্ঠ যুগপুরুষ পূজনীয় বাবা সাহেব আম্বেদকর, যার পুরো নাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, আর তার জীবন আমাদের কাছে অনেক অনেক পাথেয়। সংবিধানের কথা অনেকে একটু একটু করে বলেছে, কিন্তু তার জন্মের আজকের দিনে আজকের তিথিতে জন্ম, তো আমরা বলতে পারি ভাবি সংবিধান রচয়িতার জন্ম তারিখ। আমরা সংবিধান পেলাম, তার হস্তলিখিত সংবিধান মাথায় করে রাখা দরকার। লোকেরা আজকের বলছে যে সংবিধানকে পাল্টাচ্ছে, বিলকুল গলত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ওই সংবিধানকে মাথায় রেখে তিনি পদক্ষেপ করেছেন, প্রণাম করেছেন। আমরা এই সংবিধান আম্বেদকরের দেওয়া, বাবা সাহেব আম্বেদকরের দেওয়া, ভারতরত্ন আম্বেদকরের হস্তলিখিত সেটা হচ্ছে গীতা। আমরা সেই সংবিধানকে আমরা এখনো আমাদের চোখের সামনে আনতে পারিনি। একটু চর্চা দু একজন করছিলেন, শোনো এই লম্বা বিষয়, আজকে অনেকক্ষণ ধরে প্রায় 2.5 ঘন্টা ধরে আমাদের প্রোগ্রাম চলছে। আমি আপনাদের অনুরোধ করব যে আমরা আমাদের নিজের এলাকায় যেখান থেকে এসেছি সেখানে এই চর্চাটা নিয়ে যাব। কোন চর্চা? আমাদের সামনে এই ধরনের অনেক মহাপুরুষ আছেন যাদের কথা আর আমাদের লোকের কাছে শোনানো দরকার, যারা আজকের এই সদ্ভাবনার কথা তুলে ধরেছেন। সমাজের সদ্ভাবনার আবশ্যক কেন? আমরা আমাদের অনেক সন্ত মুনি ঋষি, মঠ, মিশন তারা কাজ করছেন। অনেক জাতি বিরাদরি আমাদের সমাজের মধ্যে আছে, তাদের সবাই মনোভাবনা কোনটা? সবাই মনোভাবনা একটা, ভারতরত্ন আম্বেদকর যে কথাগুলি দিয়েছেন সেটা হচ্ছে ভারত মাতার সন্তান। আমাদের সবাই মা ভারত মা, আমরা এক মায়ের সন্তান। শুনে আমাদের কাছে কেউ ছুত অচ্ছুত নয়, আমরা সব ভাই। শুনে আমাদের এখানে একটা সম্পূর্ণ মন্ত্র আমরা সবাইকে শেখাবো, হিন্দু সৌদরা সর্বে ন হিন্দু পতিত ভবে মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা। হিন্দু সৌদরা সর্বে, সমস্ত পৃথিবীতে সমস্ত হিন্দু আমার সহোদর ভাই, সবাই আমাদের সহোদর ভাই। মম দীক্ষা হিন্দু রক্ষা, হিন্দুকে রক্ষা করা। কেন আমার সমাজ থেকে চলে যাবে একজন? কেন সে আনটাচেবিলিটি? কেন উঁচু যা এই ঘৃণা? আমার দেশের আজকের স্বামী বিবেকানন্দ যেখান থেকে শুরু করেছিলেন ওটাই আমাদের কাজ। স্বামীজি যে কথা বলেছেন যে আমার সমাজ থেকে যদি কেউ একজন চলে যায় তাহলে আমাদের সমাজ থেকে একজন শুধু কমলো না, আমাদের সমাজে একজন শত্রু তৈরি হচ্ছে। আমরা শত্রু তৈরি করছি কি করে? লোকে বলছে তারা সুযোগ দিচ্ছে, খাবার দিচ্ছে, সেবা করছে,
কিন্তু সর্বোপরি আমরা যদি দেখি আমাদের আচরণ ব্যবহার, আমাদের ত্রুটি বিচ্যুতি কোনো না কোনো কারণে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে তারা। হ্যাঁ, স্বার্থের জন্য অনেক লোক যাচ্ছে, এটাও আমরা জানি, কিন্তু সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আমাদের মন্ত্রই হচ্ছে সমানতা। আর সমানতা আমাদের যদি আনতে হয় তাহলে আমাদের কি কাজ করতে হবে? আমরা যেটা মন্ত্র বলি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, সমস্ত শিক্ষা সিলেবাসে সেটা ঢোকানো দরকার। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। এই যে পুরাণ আছে 18টা পুরাণের মধ্যে দুটো মূল্যবান কথা ব্যাসদেব আমাদের কাছে দিয়ে গেছে। যে ব্যাসদেবের কথা অনেকেই বলেন, ব্যাসদেবের জন্ম কিভাবে হচ্ছে ইত্যাদি, সেই প্রসঙ্গ যাব না, কিন্তু ব্যাসদেব যে মূল্যবান কথা দুটি বলেছেন সেটা কি? সেটা বড় উপকার করাটাই হচ্ছে পুণ্য। পাপ পুণ্যের কথা তিনি স্পষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে অন্যের উপকার করলেই আমার পুণ্য হয়। আর পাপ কি? পাপ হচ্ছে অন্যকে কষ্ট দেওয়া, পীড়া দেওয়া, ঘৃণা করা, এটাই হচ্ছে পাপ। সেজন্য আমাদের কাছে পাপ পুণ্য সম্বন্ধে স্পষ্টতা তিনি বলে দিয়েছেন। এই মেসেজটা আমরা সর্বত্র দিতে চাই, এটাই সদ্ভাবনা। সেটা সদ্ভাবনার মধ্যে আমরা কোন কোন বিন্দু একসঙ্গে নিয়ে যেতে পারি। সমাজের মধ্যে আনএমপ্লয়েবিলিটি দূর করাটাই আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ভারতকে গড়ে তোলা, আমাদের এই ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেওয়া। এটা আমাদের সবাই মনোভাবনা এক হবে। সমাজের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের সবাইয়ের মধ্যে এক আনতে পারে, আমরা সমস্ত লোককে আমরা যুক্ত করতে পারি, তার উপাসনা আলাদা। বাবা সাহেব আম্বেদকরের কথা বলতে গিয়ে প্রথমেই তো আমার খুব ভালো লাগলো, যিনি দীনেশজি খুব সুন্দর কথা বলে দিয়েছেন। তারপরও তিনি সরলদাও বলেছেন যে তাকে মুসলমান মৌলবী এসে তাকে বড় টাকার অফার দিয়েছে এবং তার নাম বইয়ের মধ্যে উল্লেখ আছে পীর জামাত আলী, বোম্বাইয়ের একজন নামকরা মুসলমান। আপনাকে এই সমাজের লোকেরা ঘৃণা করছে, মুসলমান হয়ে যান। তিনি হননি। জন্মের সময় থেকে তিনি বাবা মায়ের 14তম সন্তান, কিন্তু 14তম রত্ন। এত কষ্ট, এত বঞ্চনা, দু ভাই গরু গাড়িতে চেপেছে গাড়োয়ান। আমরা তো উঁচু শ্রেণীর লোকেদের ঘৃণার কথা বলতে পারি, কিন্তু যে গরু গাড়ি চালায় সে গাড়োয়ানও তাকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। শুধু নামায়নি, তোমরা নিচু জাত বলে নামায়নি, বলে আমার গরুগুলো, বলদটাও অপমানিত হচ্ছে, বলদটাও আমাদের অচ্যুত হয়ে যাবে, সেটা বলদটাকেও খুলে দিয়েছে। কি ধরনের বঞ্চনা! বৃষ্টিতে দু ভাই দৌড়াতে দৌড়াতে এসে লোকের বাড়ি আর উঠানে দাঁড়িয়েছে, তারা তাদেরকে তাড়িয়ে দিয়েছে। বাল্যকালের জীবনের সব থেকে বড় বেদনা থাকে, এক বালক অবস্থায় যদি কোনো সময় কেউ ব্যথা পায় তারা সারা জীবন মনের মধ্যে, আর তার মধ্যে সেই বঞ্চনা নিয়ে সে অনেক কিছুই করতে পারে। কিন্তু আমরা বলছি যে তিনি ভগবান, আজকে আমরা পূজা করছি। এত বঞ্চনার পরও তিনি সমাজকে কিন্তু বিচলিত হতে দিলেন না। হাজার হাজার লোককে নিয়ে বলছেন যে আমরা আমাদের জল, এই সবাইয়ের জন্য এই পানীয় জলের ব্যবস্থা, আমরা সেই পুকুরে গেছেন, তারা হবে জল স্পর্শ করতে দিচ্ছে না। হাজার হাজার লোককে নিয়ে মন্দিরে প্রবেশ করতে গেছেন। কোন মন্দির? রামের মন্দির। একটু আগেই উনি বলছিলেন, আমাদের মল্লিকদা কি ছিলেন না, হ্যাঁ কালিদা, হ্যাঁ কালারামের মন্দির। কিন্তু আমাদের যেখানে কালীচরণ দা শুরু করলেন যে রামলালার ওখানে আমি গিয়ে আমার মতন লোককে আশ্রয় দিয়েছি, ওনার মধ্যে এটা লাগছে যে আমার মতন লোক, ওখানে ওনার মতন অনেক লোক ছিল। তার পদবিটা আমি দেখবো না, আমরা দেখবো তার হৃদয় কত বড়, তার মানসিকতা কত বড়। এটাই গড়ে তোলা আমাদের আন্দোলন, আমাদের রেনেসাঁ, এটা নবজাগরণের আজকের আধুনিক যুগে। এত বছর স্বাধীনতার পরও আমরা কিন্তু আম্বেদকরকে তুলে ধরতে পারিনি। আম্বেদকরের যে প্রসঙ্গ আমরা শুনতে শুনতে আরো ভালো করে পড়া দরকার।
যে আম্বেদকরের যখন তাকে খ্রিস্টানরা অফার দিয়েছে তিনি হননি, কেন হলেন না? হয়ে যাওয়া উচিত ছিল। নাসিকে যেখানে রামের মন্দির, অনেকদিন রামচন্দ্র যেখানে ছিলেন, যেখানে ত্রম্বকেশ্বর মন্দির আছে, সেইখানকার নদী গৌতমী নদীর তীরে বিখ্যাত মন্দির, সেই মন্দিরের নাম কালারাম মন্দির। কালারাম মন্দিরে আম্বেদকরকে ঢুকতে দেয়নি, দলবল নিয়ে অবস্থান করেছে, পুলিশ দিয়ে পিটিয়ে বের করে দিয়েছে। আম্বেদকর 1891 জন্ম, তারপর থেকে ওনার আন্দোলন চলেছে লম্বা কালখণ্ড ধরে। তারপর তিনি আন্দোলন করার পর তার মনের মধ্যে মন্দিরে প্রবেশ হলো না। তা একটা লোকের এতগুলি ফলোয়ার্স, তারা সবাই তাকে, তাদের সমাজের লোকেদের কোনো কোনো সময় উচ্চ বর্ণের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে। তারপরও তিনি শান্ত করেছেন সমাজকে হিলতে দেয়নি। এক আদর্শ পুরুষ কিরকম হতে পারে, যে আমাকে বঞ্চনা করছে, যে ঘৃণা করছে, তার উপর কত আক্রোশ হওয়া, ক্রোধ হওয়া দরকার। সেই আম্বেদকরের যখন বড় ব্যারিস্টার হচ্ছেন, বড়োদাতে চাকরি করছেন, সেই রকম সময়েও তিনি তার সমস্ত শক্তি সমাজের জন্য দিয়ে যাচ্ছেন, বিদ্যা বুদ্ধি, তার লেখনী, তার যে চাপরাশি, এই ফাইলটা তার হাতে দেয় না, দূর থেকে ছুড়ে দেয়। তার জলের ব্যবস্থা, এত বড় অফিসার হওয়ার পরও। এইরকম সময়ে আম্বেদকর যে কাজ শুরু করলেন, তার লেখনী শুরু করলেন, ভারতবর্ষের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র, আজকের উজ্জ্বল নক্ষত্র। আর শুরু আমরা কিন্তু আম্বেদকর শেষের জীবনে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, ভগবান বুদ্ধের আশ্রয় দিয়েছেন। তারপরও কিন্তু তিনি কোনো সময় বিষোদ্গার করেন। তার স্ত্রী মারা গেছে, রমা দেবী মারা যাওয়ার পর তার ছেলেকে দিয়ে তিনি সবাইকে বলেছেন যে না, হিন্দু রীতিনীতিতেই তার দাহ সংস্কার হবে, এটাই করিয়েছে। এত গরিব বঞ্চনা, আরো কত বঞ্চনার কথা আছে, কিন্তু তারপরও কিন্তু তিনি হিন্দু সমাজ থেকে যাননি, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু আজকের অনেক নববৌদ্ধ হয়েছে, অনেক কিছু তাদের মধ্যে বক্তব্য থাকবে, এর পিছনে কারণ আমাদের দেশের এই যে বিরাট সমাজকে আমরা জোড়ার চেষ্টা করছি, এটাই আমাদের উদ্দেশ্য। কেউ বঞ্চিত নয়, কেউ দূরে যাবে না, কেউ অবহেলিত নয়। আমরা ভুলে অনেক সময় আমার নিজের পরিচয় দিতে কেউ বলে দিতাম, হ্যাঁ ঠিক আছে আমি এই সমাজে, কিন্তু আমরা কোনো সময় পরিচয় দেওয়ার সময় ইনি এই জাতির লোক, আমি ওই জাতিতে জন্মগ্রহণ করছি, কিন্তু আমার কর্মটা কি যদি না করি, তাহলে কিন্তু আমরা লোককে শুধু পীড়া দিতে থাকি, অপরকে কষ্ট দেওয়াটা মানে পাপ হবে। এইটাই সমরসতা কখন আমরা শুরু করলাম, কখন সদ্ভাবনা শুরু করলাম? ওই রাম মন্দিরে 2007-এ RSS এর সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি মোহন ভাগবত গেলেন। সেখানে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে সমস্ত আম্বেদকরের যত বংশজ ফলোয়ার্স সবাইকে ডাকা হলো। প্রায় 150-র বেশি লোক, 200-র কাছাকাছি লোক সেখানে মন্দিরে সবাই পুজো দিল, একসঙ্গে তিনি সহভোজ করলেন। এখানে দেশগুলোর পত্রিকায় সে খবরটা বেরোলো। আমি তার ঠিক 1 বছর পর আমি যখন ক্ষেত্র প্রচারক হলাম, তখন আমার একটা বিশেষ ট্যুর ছিল মহারাষ্ট্রে। আমি গেলাম, ওই মন্দিরে পুরোহিতের সঙ্গে কথা বললাম যে এই মন্দিরে কি করে আপনি সবাইকে প্রবেশ করালেন? বললো কেন? বলে কাগজে লিখছে যে RSS আজকে যে কমিউনিস্টরা এই হ্যাভনটসদের, যারা গরিবদের পার্টি বলে তাদেরকে আলাদা করে রেখেছিল উঁচু কাস্টের লোকেদের থেকে, আজকে RSS কি করে এই গরিব লোকেদেরকে, বঞ্চিত লোকেদের, যারা অবহেলিত, পিছিয়ে পড়া, তাদেরকে কি করে কাছে নিচ্ছে? এর রহস্য কি? আমি তাকে জিজ্ঞেস করতে, সে বললো আমি এখন এখানকার প্রধান পুরোহিত। বলে আমার বাবার বাবা যে অন্যায় কাজ করেছিল আমি তার সাথে সংশোধন করছি, আমার বাবার বাবা যে ভুল কাজ করেছিল তার আমি প্রায়শ্চিত্ত করছি। মানে কি? বলে তারা যে সমাজের লোকেদেরকে এই মন্দিরে প্রবেশ করতে দেয়নি, আমি এখন করি। কি করে সম্ভব? বলে আই এম এ সেকেন্ড ইয়ার ট্রেন্ড RSS স্বয়ংসেবক, দ্য গ্রেট অ্যাচিভমেন্ট অফ RSS।
যখন এইরকম ভাবনা শোনে, জানে, ব্যবহারে আচরণে তার মধ্যে হয়ে যায়, ওটাই আমাদের পরিচয়। ভারত মাতা সুখ। আম্বেদকরের সব ফলোয়ার্সকে সেখানে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে তার ভাই আমাকে দেখালো যে দেখুন বিভিন্ন জাতি বর্ণের লোকেরা এখানে এসে হনুমান চালিসা পাঠ করছে, তারা বসে আছে। আজকের এটাই আমাদের আন্দোলন। আমাদের বাড়িতে অনেক লোকের বাড়িতে প্রবেশ হয় না। আমি যখন সঙ্গের কাজ করতে গেছি লোকের বাড়িতে, তখন আমি তো প্রথম নগর প্রচারক হয়ে যেখানে গেছি, সেখানে বেশিরভাগই লোকেরা উঁচু বর্ণের লোকের মধ্যে কাজ শুরু করেছিলাম। কিন্তু ওখানে বস্তির লোক ছিল। শাখার মাঠে বস্তিতেই শুরু হয়েছিল। বস্তিতে শুরু হওয়ার পরে ধুরা মাটি, সেখানকার লোকেরা সব ড্রেনেই পায়খানা করে। আমি যখন তার বাড়ি থেকে পরিচয়, তুমি কে? আমি অদ্বৈত। কি? তো আমার টাইটেলটা জানতে চাইছে বুড়িমা, কি তিলক কাটা মালা জপ করছে, সে নাম জানতে চাইছে, টাইটেলটা জানতে চাইছে। সে আমি যখন বলছি না, বারবার অদ্বৈত অদ্বৈত বলছি, তুমি অদ্বৈত কি, কোন জাতি? বলে আমি হিন্দু। না না, তুমি কোন জাতি? যখন উনি বারবার জেদ ধরছেন, আমি বলে আমি ডোম। আর এটা বলাতেই তিনি একদম কথা বন্ধ করলেন। আর ছেলে ভেতরে ডাকলো, পাটা ধুয়ে কুঁয়ো, ভিতরে কুঁয়ো ছিল, সেখানে খাওয়া দাওয়া করে তখন ফিরছি। তো তাদের বাড়িতে একটা হল্লা চিল্লা শুরু হচ্ছে। এইখানকার বুড়ি সমাজ তো সেই ছেলেকে ধমক দেওয়া, তাদেরকে আমাদের খাওয়ার পরে গোবর দিয়ে পরিষ্কার করানো তাকে দিয়ে। সে পরের দিন আমাকে এসে বলছে, অদ্বৈত না আপনি এটা কী বলেছেন বাড়িতে? বল কেন? বলে এরকম হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি পরের দিন গেলাম, তিলক টিলক লাগিয়ে চলে গেলাম। তখন গিয়ে বুড়িমাকে প্রণাম করছি, কে বাবা? আমি অদ্বৈত। না, সেই অদ্বৈত নামটা মনে আছে। আমাদের দেশের আজকে কোথাও না কোথাও এরকম ভাষা বেঁধে আছে। এটা আমাদের নির্মূল করা খুব কঠিন, উইল টেক টাইম। আমরা যদি হড়বড় করি, সমাজ ভেঙে যাবে, এটাও আমাদের মনে রাখতে হবে। সেটা আজকের এইরকম সময়ে আমাদের এই যে আন্দোলন, সদ্ভাবনার আন্দোলন, এই সদ্ভাবনাতে আমরা আর কি করতে পারি? আজকে যখন আমরা বলছি যে ভারতবর্ষের আজকের পর্যাবরণের দৃষ্টিতে সমস্ত লোকের কষ্ট হবে, সাধু সন্তদের আশ্রমের কষ্ট হবে, পর্যাবরণ। যখন ভারত সরকার বলছে প্রত্যেকের বাড়িতে আর শৌচালয় চাই, একসময় এই স্বচ্ছ ভারতের অভিযানের জন্য ক্লাবের বড় বড় ছেলেরা, বড় বড় মন্দির, আশ্রম, পুরোহিত তিনি ঝাড়ু ধরছেন। প্রধানমন্ত্রী উনি কি করে এটা নিলেন? বলে যখন সংঘের কার্যালয়ে উনি স্বয়ংসেবক ছিলেন, প্রচারক বেরোলেন, কার্যালয়ে নিয়মিত ঝাড়ু দিতে হতো। আমরাও ঠিক এখন এটাই শুরু হয়, এটা বিগিনিং অফ দ্য বিগিনিং। আজকে যখন স্বচ্ছ ভারতের অভিযান নিচ্ছি, শুধু ওনাদের ঝাড়ুদার কর্মী বলেই আমরা তাদেরকে আলাদা রাখি না। কোভিডের সময় আমরা দেখেছি তারা সব এসছে আমাদের সঙ্গে, ঠিক আছে, ওকে ওই কাজটা দেওয়া হয়েছে, সে কাজ চলছে। আজকে সকালে আমরা যখন আম্বেদকরের কথা বলছি, আমরা সকালে আলোচনা চলছে, একজন ঝাড়ুদার কর্মী পাশ দিয়ে আম্বেদকর শুনেই তাড়াতাড়ি চলে এসছে কাজ ছেড়ে। শোনার পর চলে গেল। কিছুক্ষণ পরে আমি তাকে ডাকলাম, পুরো আম্বেদকরের ছবি আছে দাদা আপনার কাছে? আমার আছে তো। আমি তাকে দেখে আমার কাছে একটা আম্বেদকরের ছবি তাকে দিয়ে, ছবি তুলিয়ে তাকে পাঠালাম, খাওয়ালাম। আম্বেদকর শুনলেই মনে হয় যেন নিজের আত্মীয়, কারণ তিনি অনেক বড় জায়গায় পৌঁছেছেন। আর আমি যে সংবিধানের কথা বলছিলাম, যে সংবিধানকে অনেকবার পরিবর্তন করেছে, সেটাও আমাদের মনে রাখতে হবে। সময় কম, আমি 2-3টে কথা বলে শেষ করে দিচ্ছি। যে সংবিধান আমাদের দেশের রক্ষা করার দায়িত্ব, সেই সংবিধানকে কিভাবে পরিবর্তন করেছে। আজকে যখন আমরা হিন্দু হিন্দু করি, আমাদের কাছে মুসলমান মহিলা হোক আর অন্য খ্রিস্টান মহিলা হোক, হিন্দু মহিলা হোক, নারী জাতি মাতৃজাতি। তিনি নারী সুরক্ষার কথা তিনি উল্লেখ করেছেন সংবিধানের মধ্যে। আজকে যখন নারীর তালাক পদ্ধতি বাতিল হয়, তখন শাহবানু কেস, 55 বছর মহিলা, তাকে তালাক দিয়েছে, কোর্টে রায় গেছে, কোর্টে রায়ে শাহবানুর পক্ষে রায় বেরোলো। তার স্বামী নামি দামি উকিল বোম্বেতে থাকে, সেও মুসলমান। তার কোর্টের রায় কি বেরোলো যে না, তার মুসলমানকে খরচ পোশাক দিতে হবে। সমস্ত কংগ্রেস, কমিউনিস্ট, সমস্ত মাওবাদীর এক কাট্টা হয়ে পড়লো, এটা মুসলমানদের বিরুদ্ধে চলে যাচ্ছে, মুসলমান ভোট ব্যাংক আমাদের দেবে না। তো রাজীব গান্ধী তখন এদেরকে সবাইকে নিয়ে নিজের ক্ষমতার জোরে সংবিধান বদল করে তার মধ্যে কি শব্দ ঢোকালো? ওই আইন, যে আইনটা আমাদের ভারতের সবাইয়ের জন্য এক আইন হওয়া উচিত ছিল, সেটা উনি বদল করলেন। শাহবানু কেস, শাহবানু বঞ্চিত হলো,
একজন মুসলমান মহিলা সে বঞ্চিত হল, মুসলমানের পক্ষেই রায় দিতে হবে। এই যে তুষ্টিকরণ 1976-এ সংবিধান প্রণয়ন করে সেখানে সোশ্যালিস্ট আর সেকুলার শব্দ ঢোকানো হলো। আম্বেদকরের সংবিধানকে কারা বদল করেছে? আজকে যখন আমাদেরকে লোকেরা ওপেন, একটু আগে উনি বলছিলেন, বলে আমি মিটিংয়ে গেছিলাম, সবাই কে বলছিলেন যে ওখানে মিটিংয়ে সবাই সংবিধানের বিরুদ্ধে গালি দিচ্ছে। কল্পনা করুন তাহলে আজকে আমাদের এই কথাগুলোকে, এটাই হচ্ছে আমাদের কাছে আন্দোলন। আম্বেদকরের শ্রদ্ধা কোনটা? আম্বেদকরের শ্রদ্ধা তিনি আমার সমাজে জন্মেছেন বলে শ্রদ্ধা নয়, সমস্ত ভারতবর্ষের মহাপুরুষ, বিশ্বের লোকেদের কাছে ভারতের এত বড় একজন ব্যক্তি তিনি জন্মগ্রহণ করেছেন, যার সম্বন্ধে আমাদের কথা শেষ হবে না। সেজন্য আজকের এইটা সময় আমরা যখন এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আছি, তখন আমরা সংবিধান রক্ষা যদি করতে পারি, আম্বেদকরকে যদি আমরা ঠিক মতো জায়গায় পৌঁছে দিই, তাহলে আমাদের সবাই একমত হওয়া উচিত। সম্পূর্ণ হিন্দু সমাজকে বলতে হবে তুমি রাষ্ট্রহিতে ভোট করতে যাও। আমাদের দেশের লোকেরা গরিব হোক, বড়লোক হোক, বঞ্চিত হোক, উচ্চ কাস্টের হোক, তারা ভোট দিতে যায়। এর আমাদের কাছে 100% লোককে ভোট দিতে পাঠাতে হবে। সম্পূর্ণ লোক ভোট দিতে যায়, বিশেষ করে হিন্দু সমাজের লোকেরা ভোট দিতে যায় না। কোথাও না কোথাও তাদের নিজেদের মধ্যে উদাসীনতা, এটা আমাদের সবাই আন্দোলন। দ্বিতীয়, ভোট রাষ্ট্রহিতে ভোট করুন। তোমার যাকে পছন্দ তুমি তাকে দাও, কিন্তু কোনো ব্যক্তিকে দাও। কিন্তু আমাদের দেশের এক একটা লোকসভায় 15,000, 16,000, 18,000 ভোট নোটাতে পড়ে। নোটা মানে কাউকে ভোট দেওয়া না। নোটা প্রাবধান কে জানে? নোটা অনেকেই জানে। তো আজকের আমাদের একটা সমাজ উঠে পড়ে লেগেছে, মাওবাদীরা, তারা মাথায় পাকড়ি বাঁধছে। জেএনইউ ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যেটা মাওবাদীরা সমস্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্রফেসরকে ভর্তি করে সেখানে তাদেরকে শুধু পার্টির বিরোধী নয়, ভারত বিরোধী তৈরি করেছে। যাদবপুর, আমাদের চোখের সামনে যাদবপুর ইউনিভার্সিটি, ভালো ভালো বাড়ি ছেলেমেয়েরা এখানে ভর্তি হয়। তারপর যখন রাস্তায় বেরোয় তখন শুধু একটা ছোট হাফ প্যান্ট পরে সিগারেট খায় না, তারপর থেকে ভারত বিরোধী হয়। এক অদ্ভুত এখানে আর পদ্ধতি হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে হচ্ছে। তারা এখন উঠে পড়ে লেগেছে যে এই যে যুব সমাজ, যারা নতুন ভোটার বা আমাদের দেশের লোকেরা, তারা বঞ্চিত, গরিব, তাদেরকে বোঝাও। কেন ওদেরকে ভোট দিই? ওরা তো বড় লোকের, ওরা তো উঁচু কাস্টে। মানে ভোটটাকে কি করে নোটাতে প্রয়োগ করিয়ে সমাজকে উল্টোমুখী করা যায়। 10% to 20% এই জাতি, জনজাতি, বঞ্চিত সমাজ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বলে তাদেরকে আলাদা করার চেষ্টা অনেক দিন থেকে সারা। আর নর্থ ইস্টে তো অনেক দিন থেকে তারা প্রচেষ্টা চালিয়েছে। একটু আগে বলছে যে ভাষা নিয়ে আমাদের বিরোধ, জাতি নিয়ে বিরোধ, কাস্ট নিয়ে বিরোধ। আমাদের এখানে একটা পরিকল্পিতভাবে এসব চলছে। সেটা আমাদের কাছে সদ্ভাবনা হচ্ছে এটাই। আমরা সবাইকে বলতে পারি, কলেজ ছাত্র, স্কুলে ছাত্ররা আসছে, তারা বলছে নর্থ ইস্টের লোকেরা, তারা বলছে আমরা নর্থ ইস্ট আলাদা। যে অন্য দেশের লোকেরা, দেশের লোকেরা যদি আসে তাদেরকে বলছে ইন্ডিয়ান ডগস গো ব্যাক। তো আমরা ছাত্রদের যখন ভারত ভ্রমণে নিয়ে যাচ্ছি, তখন তারা বলছে মেরা ঘর ভারত। আজকে ভারতকে ইন্ডিয়া করে দিচ্ছে কারা? আমেরিকার ইংরেজি আমেরিকা, জাপানের ইংরেজি জাপান, বাংলাদেশের ইংরেজি বাংলাদেশ, শ্রীলঙ্কার ইংরেজি শ্রীলঙ্কা। তাহলে ভারতের ইংরেজি কি হবে? ভারতই ভুলেও ইংরেজি নয়, ইন্ডিয়া নয়। আমাদের এখানে আর্য অনার্য তত্ত্ব বারবার বলা হবে, আরে ইনি স্বামীজি তো লম্বা চৌড়া, ইনি আর্য। আর যিনি স্বামীজিকে নিয়ে এসছেন সমীর দা, ইনি তো বেটে কাটু, এত বড় শিক্ষিত লোক, ইনি অনার্য। কত বড় ভুল তথ্য আমাদের বইয়ের মধ্যে লর্ড বেঙ্গলে দিয়েছে ইংরেজরা। কখন আমরা সমাজের কাছে এগুলো তুলে ধরবো? এটাই আমাদের আন্দোলন, যে আর্য অনার্য তত্ত্ব এটা ভুল। আর্য ভারতবর্ষ, আর্যাবর্ত, আর্য ভূমি। এটা আর্য কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। অনার্য একটু আগে বলেছেন, রাবণ তো ঋষির পুত্র, বৈশ্বসভা ঋষির পুত্র, তাকে অনার্য বলেছেন বাল্মীকি। যে বাল্মীকি এত বড় কথা রামকে বলেছেন, হে মর্যাদা পুরুষোত্তম, হে আর্য পুত্র, হে আর্য নন্দন। বাল্মীকির পূজা আমাদের দেশে বাড়িতে বাড়িতে হয় কি? আমরা রামের পুজোর সঙ্গে সঙ্গে বাল্মীকিকে আমরা নিতে পারলাম কি? যে কবি, যে কবিরের ভক্ত আম্বেদকর নিজে ছিলেন,
আমাদের আজকের কোথাও না কোথাও এইরকম একটা ভুল মেসেজ আমাদের যাচ্ছে যে আর্য অনার্য, আমরা সবাই আর্য। আর্য কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, এই ভারত ভূমি আর্যাবর্ত। কিন্তু তার ব্যবহারের জন্য অনার্য বলা হয়েছে না। আমরা অসুরের পূজা করব, আমরা আর কি বলে রাবণের পূজা করব, আমরা মহিষাসুরের পূজা করব। নর্থ ইস্টে উত্তরবঙ্গে চা বাগানে একটা বারোশো সমাজের একটা জাতি আছে, তারা হচ্ছে টোটো। তাদের মধ্যে কিছু লোক বলছে তাদের টাইটেল আছে অসুর। তো আমাদের অসুর বলে তাদেরকে ভড়কানোর জন্য যাদবপুর থেকে লোক নিয়মিত যায়, তোমরা অসুরের পূজা করো, মহিষাসুরের পুজো করো। তো ওখানকার একটি ছেলে, সে আমাদের কোনো একটি কল্যাণ আশ্রম হোস্টেলে বড় হচ্ছে, সেখান থেকে ম্যাট্রিক পাস, হায়ার সেকেন্ডারি, কলেজ গ্র্যাজুয়েট হচ্ছে। তাকে আমি বললাম তুমি স্টাডি করো। করতে করতে সে বললো যে আমাদের কেন অসুর বলা হয়েছে, টাইটেল কেন অসুর? বলে আমরা কোনো না কোনো সময় ব্যবহার আচরণে আমাদেরকে বলেছে অসুর বলে, আমাদের সেই জন্য টাইটেল চলছে। আমরা অসুর টাইটেল নয় আমাদের। সে আরো অনেক তথ্য বের করেছে। কোথাও না কোথাও এই সমাজ থেকে এই ধরনের 10-20% এই নির্বাচন প্রকারে তারা করবে। সেজন্য আমরা এই সময় আমাদের সমাজের সবাইকে একটা আহ্বান জানাবো যে আজকের এইরকম একটা সময়ে আমাদের সবাই রাষ্ট্রমুখী হয়ে আমাদের জাতির কাছে নিয়ে যেতে হবে। প্রত্যেকেই এই সমাজের লোকেরা ভোট দিতে যাক সকাল সকাল। আমি তো আনন্দবাজারের পত্রিকায় ছবি দেখি, সমস্ত মুসলমান মহিলারা বোরখা পরে সকালেই লাইন দেয়, তাদের হাতে আইডেন্টি কার্ড, ছবি বেরোয়। কই আমাদের বাড়ির লোকেরা যায় না? বাড়িতে উৎসব পালন করছি আমরা, খাওয়া দাওয়া হবে ছুটির দিন, টিভি দেখছে, কাগজ পড়ছে, মোবাইল দেখছে, কিন্তু একটা ভোটের মূল্য অনেক। আজকে ভারতবর্ষে এত অনুপ্রবেশ কি করে হয়? যারা এখানে এত বড় প্রভাব বিস্তার করছে নোটাতে দেওয়ার জন্য, আমাদের সমাজ থেকে আলাদা করে কেটে দেওয়ার জন্য, সেখানে আমাদের ভূমিকা আজকে যারা আছে, আমরা যদি এই সময় পারি ছোট ছোট বৈঠক, ছোট ছোট লোকেদের মধ্যে তুমি তোমার নিজের চয়েস করো, রাষ্ট্রহিতে ভোট দাও, ভোট তো দিতে যাও। বাংলা 65% ভোট হয়, করি 70 হয়, কিন্তু 90% ভোট, 99% ভোট মুসলিম ভোট হয়, আর হিন্দুদের 50-60 লোক ভোট দেয়। আজকে এইটাই আমাদের লোকেদের কাছে আবেদন। আমার মনে হয় আজকে আম্বেদকরকে সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন, আজকের নববর্ষে প্রাক্কালে সবাইকে আমি আর এই ধরনের একজন আর আমাদের মহাপুরুষের কথা স্মরণ করা আমাদের নিজেদের জীবনকে ধন্য করবে। কারণ আমরা এই ভারত ভূমিতে জন্মেছি, আর তার বংশজ হিসাবে আমরা মনে করি, আমাদের পূর্বপুরুষ হিসাবে মনে করি, যেসব মহাপুরুষ আমাদের এখানে জন্মেছেন এই মাটির ভূমি, এই ভারতকে রক্ষা করা, ভারত বিশ্বগুরু হবে, এটাই আমাদের সংকল্পনা। আর ভারত বিশ্বগুরু করতে গেলে আমরা প্রত্যেকেই আর আম্বেদকর, প্রত্যেকেই আমরা বিবেকানন্দ, প্রত্যেকেই আমরা রাম কৃষ্ণ বংশ, প্রত্যেকেই আমরা বাল্মীকি। এই মনোভাবনা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আজকের এই সদ্ভাবনার বৈঠক সার্থক হবে। এইটুকু বলে শেষ করব।